প্রাচ্য অলংকার তত্ত্বের আলোচনার আজকে আমাদের শেষ পর্ব। আজকের পর্বে আমরা জেনে যাব যে কাব্যের আত্মা আসলে কোথায় রয়েছে, আলংকারিকগণ কোথায় গিয়ে থেমেছিলেন কাব্যের আত্মা সম্পর্কে আলোচনার সাপেক্ষে। আজকে আমরা পড়ব রসবাদ নিয়ে। বলা যেতে পারে এই পুরো যে অলংকারবাদের আলোচনা, তার মধ্যে সব থেকে সুন্দর যে বিষয়, সব থেকে আধুনিক যে আলোচনা, সেটা কিন্তু এই রসপ্রস্থান বা রসের আলোচনাতেই লুকিয়ে রয়েছে। দেখা যায় যে প্রাচীন ভারতীয় আলংকারিকগণ তারা কাব্যতত্ত্ব আলোচনার একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে রস। রসের সংজ্ঞায় বলা হয়েছে, রস হলো নিজের আনন্দময় সম্বিতের আস্বাদন রূপ একটি বিষয়। সত্যি তো তাই, প্রত্যেক মানুষের রসগ্রাহ্যতা নানা রকমের হয়। আমার পথের পাঁচালী পড়ে যেরকম লেগেছে, আরেকজন মানুষের সেরকম নাও লাগতে পারে। তার কারণ কি? তার কারণ আমাদের মনের মধ্যে রসের স্ফুরণ হয়তো পৃথক। আমার হয়তো কোনো জগদীশ গুপ্তর গল্প পড়তে ভালো লাগে, অন্যের হয়তো তা নাও লাগতে পারে। তারও কারণ সেটা, এটি যে কোনো শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আজকে কোনো ছবি দেখে হয়তো কিছু নাও বুঝতে পারি, কিন্তু আরো একটি মানুষ এই আধুনিক ছবি, আধুনিক পোর্ট্রেট বা আধুনিক শিল্পীর তৈরি করা কোনো বিষয় দেখে হয়তো তার ভীষণ সুন্দর লাগতে পারে। পুরোটাই নির্ভর করছে মানুষের ভিতরের রসের স্ফুরণ থেকে। এই রসবাদের আলোচনা নিয়ে আজকের পর্ব থাকবে সাহিত্যের পথের এই পর্বে। একটু আগেই বললাম যে রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদন রূপ একটি বিষয়। রসের স্বরূপ প্রতিফলিত হয় আস্বাদনের মাধ্যমে। বাইরে রসের কোনো রকম কোনো রূপ বা কোনো রকম কোনো ব্যবহার, এগুলো কিচ্ছু নেই। ধ্বনির আলোচনায় আমরা বুঝেছিলাম শব্দের ব্যবহারের মাধ্যমে ধ্বনি স্ফুরণ ঘটে। রসের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো শব্দ শক্তি, অলংকার শক্তি, কোন রকম নির্দিষ্ট কোনো বিষয়, কোন রকম কোনো টুইস্ট কাব্যের মধ্যে এগুলো আমরা দেখাতেই পারবো না। তাই কাব্য রসের আধার নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। কাব্য রসের আধার নয়, তা রসের আস্বাদনও দেয় না। রসের আস্বাদন বলে কোনো কথাই আসলে হয় না। একে আলংকারিকরা মজা করে অনেক সময় বলেছেন, অনেকটা ভাত রান্না করছি করার মতো। আসলে চাল রান্না করে তো ভাত হয়, ভাত তো আলাদা করে রান্না করা যায় না, ভাত তার ফল। সেই রকমই চাল ফুটিয়ে যেটা রান্না করি সেটা যেরকম ভাত, সেরকমই আমাদের মনে রাখতে হবে কাব্যকে পড়ে যে আস্বাদন আমরা পাই, যে সেই আস্বাদনকেই বলা হচ্ছে রস। রসের কিন্তু আস্বাদন হয় না। ভালো লাগার পরে আমাদের যে ফলটি মাথার মধ্যে ঘুরে বেড়ায়, যে অনুরণনটি, আগের দিনে আমি বলেছিলাম ঘন্টার অনুরণনের মতো যে অনুরণনটি মাথার মধ্যে বাজতে থাকে, সেটাকেই বলা হচ্ছে রস বা রসের আস্বাদন। তাই একেই বলা হয় রসের প্রতীতি বা রসের অনুভূতি। কিন্তু আসলে আবার ঘুরিয়ে বলা যায় ওই প্রতীতিই হলো রস, ওই আস্বাদনই হলো রস। রস সম্পর্কে আরো একটি প্রচলিত কথা রয়েছে, রস হচ্ছে সহৃদয় হৃদয় সংবাদী। রসের আলাদা করে কোনো রকম কোনো যেরকম দেখতে পাওয়া যায় না, সেরকম এটি একজন সহৃদয় পাঠকের মনের মধ্যে থাকে এবং আমার থেকে আরেকজনের মনের মধ্যে সেটি সম্প্রসারিত হয়, তার থেকে আরেকজনের মধ্যে সম্প্রসারিত হয়। আজকালকার দিনে খুব প্রচলিত একটি জিনিস হচ্ছে অডিও বুক। আমরা যেটা শুনি বা ইউটিউবে আমরা এরকম প্রচুর আমাদের বাংলা সাহিত্যর যে পাঠ, বাংলা সাহিত্য পাঠ, এটা আমরা দেখতে পাই, মানে শুনে থাকি। এই যে শুনছি আমরা, আমাদের মনের ভেতর যে রসের স্ফুরণ ঘটছে, আমি আবার সেটা অন্য আরেকজনকে বলছি, যিনি পাঠ করছেন তার থেকে আমার মধ্যে আসছে, আমি আরেকজনকে শোনাচ্ছি বা আরেকজনকে বলছি, সে শুনছে, তার মধ্যে যাচ্ছে। এরকম ভাবে এটি সহৃদয় হৃদয় সংবাদী, অর্থাৎ একটি হৃদয় থেকে আরেকটি হৃদয়ের দিকে এটি অনুসারিত হয় বা পৌঁছে যায়। এবং এটি কিন্তু সম্ভব হয় যে মনের, মানে সবাই কিন্তু এর রস, সেটাই আমি বললাম যে রসের আস্বাদন সবার দ্বারা হয় না। কাব্য পাঠের অভ্যাসে যার মন সুন্দর হয়ে, মানে কাব্য পাঠের উপযুক্ত, কাব্য পাঠকে গ্রহণ করার উপযুক্ত হয়ে রয়েছে, তারই মধ্যে রসের স্ফুরণ ঘটে। এবার রস সম্পর্কে যে টেকনিক্যাল আলোচনাগুলি রয়েছে সে বিষয়ে আসা যাক।
এবার আসা যাক যে রসের স্ফুরণ কি করে মানুষের মধ্যে ঘটে থাকে, রস কিভাবে কাব্যের জগৎ থেকে এই রসের জগৎ মানে মানুষের মনের জগতের মধ্যে প্রবাহিত হয়, সেই নিয়ে যে আলোচনাটি রয়েছে সে বিষয়ে আসতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে ভরতের ভরতের নাট্যশাস্ত্রের কথা। সেখানেই তিনি বহুকাল আগে রসের আলোচনা করে দিয়েছিলেন, কিন্তু আলংকারিকরা এটা জানতেন না যে আলোচনাটি তিনি অতদিন আগে করে গেছেন সেটাই আসলে কাব্যের আত্মার আলোচনা। তিনি নিজেও জানতেন না, কিন্তু আলোচনাটা তিনি করে দিয়েছিলেন পরবর্তীকালে। একে নতুন ভাবে ভাবনা চিন্তার দ্বারা এই তত্ত্বটিকেই তুলে আনা হচ্ছে। বলা হচ্ছে কি, নাট্যশাস্ত্রে বলা হয়েছে তত্র বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাত রস নিষ্পত্তি। অর্থাৎ ভরত বলেন স্থায়ী ভাবের সঙ্গে বিভাব অনুভাব ও ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাবের সংযোগের দ্বারা রস নিষ্পত্তি হয়, এবং যা রস ও কাব্যের জগতে এক অলৌকিক মায়ার জগৎ সৃষ্টি করতে পারে, সৃজন করতে পারে। অর্থাৎ রস নিষ্পত্তিকে বহু কাল আগেই ভরত মুনি কিন্তু প্রাধান্য দিয়ে গিয়েছিলেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি শ্লোকটি বললাম বিভাবানুভাব ব্যভিচারী, এখানে কিন্তু বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের কথা রয়েছে, স্থায়ী ভাবের কথা নেই। তাহলে কি ভরত স্থায়ী ভাবের কথা বলেননি? আসলে তা নয়। তিনি এইভাবে শ্লোকের মধ্যে না দিলেও মানে আনলেও ভট্টলল্লট পরবর্তীকালে এর আলোচনা সাপেক্ষে দেখিয়েছেন যে না, স্থায়ী ভাবের কথা তিনি অন্য জায়গায় অন্যভাবে বলেছেন। এবার এই বিষয়গুলি কি, স্থায়ী ভাবের বিষয়টাই আমি পরে আসছি। আসলে আগে ভরতের শ্লোক অনুযায়ী বিভাবের কথা বলা যায়। খুব সহজভাবে বোঝালে সহজভাবে বোঝালে রস নিষ্পত্তির কারণ হচ্ছে বিভাব। এবার কি ধরনের রস নিষ্পত্তির কারণ কেন বিভাবকে বলা হচ্ছে, এটা উদাহরণ দিয়ে বোঝালে আমার মনে হয় খুব সহজ হবে। ধরা যাক মঞ্চে দুষ্মন্ত শকুন্তলা এরা দুজনে কোনো নাটক আমরা দেখছি এবং তারা দুজনে অভিনয় করছেন এবং তাদের নাটকটি অভিনীত হচ্ছে। অভিনয় দেখে আমাদের যারা আমরা দর্শক তাদের মনের মধ্যে বিচিত্র ধরনের অনুভূতি হচ্ছে। কখনো আমরা তাদের দেখে হাসছি, কখনো আবার তাদের দুঃখ দেখে কাঁদছি, কখনো হাততালি দিচ্ছি, কখনো উৎফুল্ল হচ্ছি। কেন করছি? যদি স্টেজের ওপর বা মঞ্চের ওপর অভিনেতা অভিনেত্রী কেবলমাত্র দাঁড়িয়ে থাকতেন তাহলে কি এটা সম্ভব হতো? হতো না। তাহলে এই বিভাব বলতে বোঝানো হচ্ছে রস নিষ্পত্তির কারণ। তাহলে রস নিষ্পত্তির কারণ এক্ষেত্রে কে? এক্ষেত্রে রস নিষ্পত্তির কারণ একে যেমন দুষ্মন্ত শকুন্তলা নিজেও, সেই রকমই তাদের নানা রকমের অভিব্যক্তিও বটে। তারা কখনো ভালোবাসছেন, কখনো আবার কোনো বিশিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ঘটছে, সেটা তারা অভিনয় করে দেখাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আশেপাশের যে পরিবেশ অর্থাৎ মঞ্চায়ন যেভাবে তৈরি করা হচ্ছে, দৃশ্যপট তৈরি করা হচ্ছে, যেভাবে আশেপাশের যে বিষয়বস্তুগুলিকে দেখানো হচ্ছে, সেগুলো বিভাব হিসেবে আমাদের মনে প্রভাব ফেলছে। এখানে একটা মজার কথা বলি, আমি যখন এই বিষয়টি পড়া শুরু করেছিলাম তখন আমার যিনি মাস্টারমশাই ছিলেন তিনি একেবারে দুষ্মন্ত শকুন্তলা নিয়ে কোনো কথা বলেননি। তিনি বলেছিলেন যে মনে কর যেন শাহরুখ খান এবং রানী মুখার্জি কোনো একটি সুইজারল্যান্ডের মাটিতে নাচ করতে করতে আমাদের সামনে আমরা দেখছি, তাকে সিনেমা হলে দেখছি বা টিভিতে দেখছি, যাই দেখছি, সেটা দেখে আমাদের মনের মধ্যে যে উৎফুল্লতা জাগছে, আমরা যে প্রচন্ড আনন্দিত হচ্ছি, তার কারণ হচ্ছে শাহরুখ এবং রানী এরা দুজনে। কেন না, এরা দুজনে অভিনয় করে আমাদের মধ্যে সেই রসস্ফুরণটি ঘটাচ্ছে এবং তাদের দুজনের অভিনয়, তারা দুজন ওই মঞ্চে থাকা, তার সঙ্গে সঙ্গে সুইজারল্যান্ডের যে বিপুল যে সৌন্দর্য, এই পুরো বিষয়টা একত্রিত হয়ে আমাদের মনে রস নিষ্পত্তি ঘটাচ্ছে। এই যে বিভিন্ন বিষয় যা কিনা আমাদের মনে রস নিষ্পত্তি ঘটায় তাকেই বলা হয় বিভাব। এই বিভাবের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আলম্বন বিভাব আর একটি হচ্ছে উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব হচ্ছে এক্ষেত্রে
শাহরুখ রানীও হতে পারে, দুষ্মন্ত শকুন্তলাও হতে পারে, যাই হোক, বা আমাদের কোনো বিখ্যাত কোনো যে উপন্যাস যা সাহিত্য রয়েছে সেখানেও যারা অভিনেত্রীরা, অভিনেত্রী নয়, যারা ক্যারেক্টার যারা রয়েছে, চরিত্র যারা রয়েছে, তারাও এর বিভাব হতে পারে। পথের পাঁচালীতে অপু দুর্গা ভীষণ বড় দুজন বিভাগ হতে পারেন। এদের বলা হচ্ছে আলম্বন বিভাগ। আর উদ্দীপন বিভাগ হচ্ছে যে আশেপাশের যে পরিস্থিতি, আমি যেরকম বললাম যে সুইজারল্যান্ডের যে আশেপাশের সৌন্দর্য, সেটাকে বলা হচ্ছে উদ্দীপন বিভাগ। যেমন দেশ কাল, যেমন এক্ষেত্রে হচ্ছে কন্দমুনির আশ্রম, অনুসয়া, প্রিয়ঙ্গদা, রহস্যলাপ, এই পুরো বিষয়টাই একত্রিত হয়ে বিভাব নামক জিনিসটি সৃষ্টি করছে। অর্থাৎ আলম্বন বিভাগও থাকছে, যাকে অবলম্বন করে তৈরি হচ্ছে, উদ্দীপন বিভাগ অর্থাৎ যা কিনা উদ্দীপিত করছে আমাদের বাইরের দিক থেকে রস নিষ্পত্তি ঘটাতে। বিভাবের পরে আমরা যেটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনুভাব। এবার অনুভাব, অনু মানে হচ্ছে পরে, পরভাব অর্থাৎ পরে আসছে। অনু মানে হলো পরে আসে, অর্থাৎ পশ্চাৎ ভাব। আমাদের এই যে বিভাব সৃষ্টি হলো, যে ভাব আমাদের মনে গড়ে উঠলো, তারপরে যে জিনিসটি আসছে, তার পরবর্তীকালে যে বিষয়টি আসছে, তাকেই বলা হচ্ছে অনুভাব। বলা যায় যে রসসূত্রে আমরা পেলাম যে স্থায়ী ভাবের সঙ্গে বিভাব, অনুভাব আর ব্যভিচারী ভাবের সংযোগে রস নিষ্পত্তি ঘটবে। বিভাবের পরে অবশ্যই আসে অনুভাব। অনুভাব কাকে বলে? অনুভাব মানে অনু অর্থাৎ পশ্চাৎ ভাব। যদি সংজ্ঞা দিই তাহলে বলা যেতে পারে যে আঙ্গিক ও বাচিক অভিনয়ে অভিনেতার অনুকৃত ভাবের বিকাশ। উদাহরণ দিয়ে যদি বোঝানো হয় তাহলে বলা যেতে পারে, এই যে যেমন আমি দুষ্মন্ত শকুন্তলার কথা বললাম, সেখানে যেমন একদিকে প্রণয়ের ভাবটাই প্রধান হয়ে উঠছে, অর্থাৎ পরবর্তীকালে আমরা যেটা জানবো শৃঙ্গার ভাব যেখানে প্রধান হয়ে উঠছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অন্য ভাবও এক্ষেত্রে কাজ করছে। মানে যেরকম দেখা যায় বিভিন্ন রকমের বিষয় দেখানো হচ্ছে, যেমন আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক নানা রকমের বিকার, অর্থাৎ কখনো শকুন্তলার এগিয়ে গিয়ে পিছনে ফিরে চাওয়া, লালসা বা কোন রকমের রাগ বা কোন রকমের অনুরাগ, এই ধরনের যে বিষয়গুলি প্রতিপন্ন করা ওই শৃঙ্গার ভাবকে প্রাধান্য দেওয়ার জন্য, বা শৃঙ্গার ভাব হয়েছে বলে সেই কারণে এই যে নানা রকমের ভাব তার মধ্যে ফুটে ওঠে, সেটাকেই বলা যেতে পারে অনুভাব। আমরা যদি বৈষ্ণব পদাবলী বা ওই রাধা কৃষ্ণের পদগুলি পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে অনেক জায়গায় একটি বিখ্যাত পদ রয়েছে যেখানে রাধা কৃষ্ণকে বিভিন্ন ভাবে উদ্দীপিত করছেন, এবং তিনি যখন কৃষ্ণের সামনে দিয়ে যাচ্ছেন বারবার হরিণ নয়ন দিয়ে পিছন ফিরে চাইছেন, বা তার গলার যে মুক্ত মালা সেগুলিকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছেন। এই যে অন্য ভাবের সৃষ্টি করা হচ্ছে ওই শৃঙ্গার ভাবকে প্রাধান্য দেওয়ার জন্য, এটাকেই বলা হচ্ছে আমাদের নাট্যশাস্ত্রে বা রসশাস্ত্রে অনুভাব। আসি সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব মানে যা কিছু সঞ্চরণ করে, অর্থাৎ একটি স্থায়ী ভাব নিঃসন্দেহে থাকবে এই গোটা রস তত্ত্বে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আরো অন্যান্য ভাবেরও জাগরণ ঘটবে। যেরকম আমরা দেখবো যে মেঘনাদ বধ কাব্যে নানা রকমের ভাব রয়েছে। করুণ রস মানে হ্যাঁ, যে ভাব থেকে যেগুলি রস হিসেবে নিষ্পত্তি হচ্ছে সেরকম অনেক কিছু রয়েছে, যেরকম করুণ রস রয়েছে, তারপর হাস্য রস রয়েছে। এরকম ছোট ছোট জায়গায় ছোট ছোট বিষয় থাকলেও মূল রস কিন্তু বীর রস মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে। তাই কাব্যটিকে গড়ে তোলার জন্য কেবলমাত্র একটি রস প্রাধান্য পায় ঠিকই, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকমের একাধিক রসের যে প্রাধান্য যখন ঘটে, প্রাধান্য বা বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে প্রাধান্য ঘটে, তাকেই বলে সঞ্চারী ভাব। এই সঞ্চারী ভাবের ক্ষেত্রে বলা হচ্ছে যে মোট 33টি ভাবের কথা বলেছেন আমাদের ভরত তার নাট্যশাস্ত্রে। এর মধ্যে রয়েছে চিন্তা, দৈন্য, উদ্বেগ, হর্ষ, বিভিন্ন। এগুলো খুব কম জায়গায় কম সময়ের জন্য থাকে এবং সঞ্চরণ করতে পারে, এই জন্য একে বলা হয় সঞ্চারী ভাব। এবং শেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাই মূলত রসতত্ত্বের প্রধান বিষয়, তা হচ্ছে স্থায়ী ভাব। এই
ভাবের আলোচনা বেশ আধুনিক আলোচনা, কারণ এখানে মানুষের ভিতরকার মনের ভেতরের কথা যেন বলা হচ্ছে আমাদের ভারতের নাট্যশাস্ত্র অনুযায়ী 8 রকমের স্থায়ী ভাব এর কথা বলা হয়েছে। পরবর্তীকালে এটিকে 9 রকম বলা হয়ে থাকে। 9টি মুখ্য রসের কথা বা 9টি মুখ্য ভাবের কথা বলা হয়ে থাকে। স্থায়ী ভাব হলো তাই যা বিভাব, অনুভাব এবং সঞ্চারী ভাব সকলের দ্বারা পরিস্ফুট হয়ে রসে তার দ্বারাই রসের নিষ্পত্তি ঘটে। এই স্থায়ী ভাব আমাদের ভেতরে, আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে, তারই স্ফুরণের মাধ্যমে রসের নিষ্পত্তি ঘটে। এই স্থায়ী ভাবগুলি কি কি? রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় এবং শম। এই 8টি ভাব থেকে যে 8টি রসের নিষ্পত্তি ঘটছে সেগুলো কি? রতি থেকে শৃঙ্গার, হাস থেকে হাস্য, শোক থেকে করুণ, ক্রোধ থেকে রৌদ্র, উৎসাহ থেকে বীর, ভয় থেকে ভয়ানক, জুগুপ্সা থেকে বিভৎস, বিস্ময় থেকে অদ্ভুত এবং শম থেকে শান্ত। উল্লেখযোগ্য আরো কটি কথা বলতে হয় যে সহৃদয়ে পাঠকের মধ্যে এই 8টি বা 9টি পরবর্তীকালে রসের কথা বলা হয়েছে। এই পাঠক বা যিনি দর্শক তাকে হতে হবে সহৃদয়, সামাজিক এবং ঠিকঠাক চিন্তা ভাবনা যুক্ত। আমি যেরকম আগে বললাম যে আমার পথের পাঁচালী ভালো লাগলেও অন্যের কাছে যদি খুব খারাপ মনে হয় তাহলে সেই মানুষটির মধ্যে হয়তো সেই রস নিষ্পত্তি নাও ঘটতে পারে। গোটা পথের পাঁচালী উপন্যাসের মধ্যে একটি মাত্র স্থায়ী ভাব রয়েছে, বাকি যা কিছু আমরা দেখতে পাবো পুরোটাই সঞ্চারী ভাব। যেরকম আমি বললাম মেঘনাদ বধ কাব্যে বীর রসই প্রধান, বাকি যা কিছু ছোট ছোট ভাব রয়েছে পুরোটাই সঞ্চারী ভাব। স্থায়ী ভাবের প্রয়োজনীয়তা কেন? না, একটি পঞ্চাঙ্গ নাটকে, আগে আমি নাটকের কথাই বারবার বলছি কারণ ভারতের নাট্যশাস্ত্র থেকে এগুলো আসছে, একটি নাটকে নানা ভাব যাওয়া আসা করে, সুখ থেকে দুঃখ, দুঃখ থেকে সুখ ইত্যাদি অভিনীত হতে দেখা যায়। এই পরিবর্তন সমূহকে একটি মাত্র ভাব সূত্রে গ্রথিত করে রাখতে হয়, তার একটি কেন্দ্রবিন্দু তৈরি করতে হয় যেখান থেকেই মূল রসের যে পরিস্ফুটন সেটি ঘটে। সেই জন্যই স্থায়ী ভাবের প্রয়োজন এবং স্থায়ী ভাবকে বলা যেতে পারে এই সমস্ত ভাব, সমস্ত রসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটি না থাকলে কোনো প্রধান রসের যদি পরিস্ফুটন না হয় তাহলে এই যে ব্যঞ্জনা, এর যে আস্বাদন সেটি আমরা কোনোভাবেই লাভ করতে পারবো না। বিভাব, ভাব, স্থায়ী ভাব এগুলি আলোচনা করার পরে শেষে আমরা বলতে পারি রস নিষ্পত্তি প্রসঙ্গে স্থায়ী ভাব সমূহ কিভাবে রসে পরিণত হয় সেই নিয়ে বেশ কটি মতবাদ রয়েছে, যেমন ভট্টলল্লটের উৎপত্তিবাদ, ভট্ট শঙ্কুকের অনুমিতিবাদ, ভট্টনায়কের ভুক্তিবাদ এবং অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ। এর মধ্যে অভিব্যক্তিবাদই সব থেকে বলা যেতে পারে আধুনিক এবং ঠিকঠাক আলোচনা, কারণ এই মতটি দর্শনের ওপর প্রতিষ্ঠিত। যে প্রক্রিয়ায় রস নিষ্পত্তি ঘটে থাকে তাকে তিনি বলছেন সাধারণীকরণ। তার মধ্যে কাব্যের বিভাব, অনুভাবের মধ্যে এমন একটা বিষয় আছে যা কাব্যের বিচিত্র চরিত্র, ভাব এবং পাঠকের মধ্যে একটা সাধারণ সম্বন্ধ সৃষ্টি করে। পাঠকের মনে হয় যে সেই কাব্যটি পরের হয়েও পরের নয়, নিজের হয়েও নিজের নয়। এমন ভাবের কারণে, এমন আস্বাদনের কারণেই কিন্তু ঠিকমতো আমরা এর পরেই কিন্তু ঠিকভাবে বুঝতে পারি যে কাব্যের আত্মা আসলে এর মধ্যেই নিহিত আছে। আর এই যে পরের হয়েও পরের নয়, নিজের হয়েও নিজের নয়, এই কথা বলতে গিয়ে অভিব্যক্তিবাদে অভিনবগুপ্ত বলেছেন পরস্য না পরস্যতি মমত না মমতি চ তদা স্বাদে বিভাবাদে পরিচ্ছেদবনা বিদ্যতে। পরস্য না পরস্বতী, মমেতি না মমেতি চ, মানে আমারও নয় পরেরও নয়, কিন্তু এটি যেন আমাদের মধ্যে অবস্থান করছে। আমি যে বিষয়টি অনুভব করতে পাচ্ছি আরেকটি মানুষও সেই বিষয়টি অনুভব করতে পাচ্ছেন, যে কারণে আমার পথের পাঁচালী পড়ে বা শুনে চোখে জল আসছে এবং আরো একটি সহৃদয় পাঠকেরও ঠিক একই অভিব্যক্তি ঘটছে। তার মনে হচ্ছে এই কথা যেন তারই, আমার মনে হচ্ছে এই কথা যেন আমারই।
যখন রবীন্দ্রনাথের গান আমাদের সকলকে একই সঙ্গে বেঁধে দেয়, আমরা একই রকমের জিনিসকে উপলব্ধি করতে পারি, তখনই আমরা বুঝতে পারি এই জিনিস, এই যে সাহিত্যটি তিনি তৈরি করেছেন তার মধ্যে একটি সাধারণীকরণ রয়েছে, যে কারণে আমাদের প্রত্যেকেরই রবীন্দ্রনাথের লেখা, বিশেষ করে রবীন্দ্রনাথের গানকে একান্ত আপন সম্পত্তি বলে মনে হতে পারে। আবার সম্পত্তি সেটা আমার নয়, সেটি অন্যেরও সম্পত্তি বলে মনে হতে পারে। তার মানে এই যে বিষয়টি, যা যেন জগতের মধ্যে এমন ভাবে পরিব্যাপ্ত হয়ে রয়েছে যাকে আমরা দেখতেও পাচ্ছি না কিন্তু তার আস্বাদন করতে পারছি মাত্র, এটাকেই বলা হচ্ছে রস এবং একেই বলা হচ্ছে কাব্যের আত্মা, যা একটি অলৌকিক মায়ার জগৎ। আশা করি এই পর্বের মাধ্যমে আমি সম্পূর্ণ প্রাচ্য সাহিত্য তত্ত্ব শেষ করতে পেরেছি। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে যাবেন, আর খুব ভালো লাগলে একটু উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।